আজকে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের পার্ট 2। এই মুহূর্তে ভিডিওটা যাদের সামনে আসছে তারা যদি এখন পড়তে বসতে না পারেন 10 মিনিটের মধ্যে টেবিলে বসে খাতা কলম নিয়ে তারা এখন চাইলে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যখন টেবিলে বসবেন তখন যাতে আপনারা একদম মনোযোগের সাথে আপনি ভালো মতো পড়ালেখা করতে পারেন। সো যারা রিলস দেখছিলেন কন্টিনিউ, আর যারা আসলে পড়তে বসতে চান এখন ইনস্ট্যান্ট, এটা আরও বেশি কাজে দিবে। সো এটা একটা স্মল ওয়ার্নিং, ঠিক আছে? সো এর আগের দিন আমার কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার পার্ট 1 আজকে শেষ করে ফেলবো। আজকে আরও 2টা স্ট্রাকচার শিখবো, আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সো আজকে আমরা শিখবো আর একটা স্ট্রাকচার। মোটামুটি আমরা 3টা স্ট্রাকচার শিখবো কমপ্লেক্স সেন্টেন্সের। 3টে স্ট্রাকচারই একদম এনাফ আইএলটিএস রাইটিং টাস্ক 2তে ভালো একটা ব্যান্ড স্কোর পাওয়ার জন্য। ভালো বলতে কি 7+, ঠিক আছে, যাতে আপনারা পান। তো এর এতদিন পর্যন্ত এই ভিডিওটা যারা দেখেননি তারা এর আগের ভিডিওটা দেখে নেন, পার্ট 1টা। নেক্সট আমরা পার্ট 2তে যাই। আমরা এর আগের দিনে আমি একটু যদি ব্রিফ দিয়ে নিই, সেটা হচ্ছে অলদো, ভাইল, তারপরে হচ্ছে ইভেন দো, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা নতুন স্ট্রাকচার শিখবো। সেই স্ট্রাকচারটা হচ্ছে নট অনলি বাট অলসো। এই স্ট্রাকচারটা আমাদের অনেক পছন্দের কাইন্ড অফ, কারণ প্রায়ই আপনারা লেখেন, আমি আমার স্টুডেন্টের খাতা চেক করি। সো নট অনলি বাট অলসো দিয়ে কীভাবে ওই একই টপিকের উপরে আর একটু এক্সটেন্ডেড ভার্জনে লেখা যায়, ঠিক আছে? আমরা আগে সেন্টেন্সটা পড়ে নিই। নট অনলি ডাজ এক্সেসিভ স্ক্রিন টাইম রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন। এক্সেসিভ স্ক্রিন টাইম মানে অনেক বেশি স্ক্রিন টাইমের সাথে অ্যাটাচ থাকা শুধুমাত্র ফেস টু ফেস ইন্টারাকশন কমায় দেয় না, বাট ইট অলসো কন্ট্রিবিউটস টু রাইজিং মেন্টাল হেলথ। এটা কি করে? আমাদের মেন্টাল হেলথকে আরও বাড়ায় দেয়। ইস্যু অ্যামং অ্যাডোলেসেন্ট, এর আগে আমরা পড়েছি এরকম একটা সেন্টেন্স দিয়ে অ্যামং ইয়াং কি যেন এটা লিখছিলাম, মনে নাই আমার এখন কি লিখেছে, অ্যামং ইয়াং পিপল, বাট এই সেন্টেন্স আমরা লিখছি অ্যামং অ্যাডোলেসেন্টস, কারণ আমরা জানি একটা ওয়ার্ড আমরা একটু বারবার না লিখে আমরা ওটার সিনোনিম ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো তাহলে এখন আমরা আসেন এইটা ব্রেকডাউন করি। প্রথমে আমরা ব্রেকডাউন করব কি জানেন? প্রথমে ব্রেকডাউন করব হচ্ছে, ওয়েট লেট মি চেঞ্জ মাই পেন্সিল। প্রথমে ব্রেকডাউন করবো যে ঘটনাটা কি হচ্ছে, আমার যে মাথার মধ্যে কথা আসে না আমি কি লিখবো, এইটা আসলে কিভাবে, এটা সেন্টেন্স আমি ফুটাই তুলবো কিভাবে, বা আমার আইডিয়া আসবে কিভাবে। আপনার আইডিয়া, আপনি প্রথম সেন্টেন্সে লিখছেন যে আপনার এই প্রবলেম হয়, দ্বিতীয় সেন্টেন্সে আপনি বলবেন শুধুমাত্র এইটা না, এইটা আরও এইটা করে। কীরকম? এই দেখেন, শুধুমাত্র এইটা না, এটা আরও কি করে? মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ ইস্যু বাড়ায় ফেলে কাদের মধ্যে? এদের মধ্যে। এইটা হচ্ছে স্ট্রাকচার। এই যে আপনার আইডিয়া চলে আসলো, এখন আমরা আইডিয়াটা ইমপ্লিমেন্ট করব এবং এটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করব। আসেন আমি আপনাদেরকে দেখাই এটার গ্রামাটিক্যাল স্ট্রাকচার। সো নট অনলি এটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, এটা মেনলি কোরিলেটিভ কনজাংশন, আমাদের নেগেটিভ ওপেনার হিসাবে এটা ব্যবহার করা হয়, এত দরকার নেই। আমরা গ্রামার এত মুখস্থ করা এত জেনে আসলে লাভ হয় না। আমরা বাংলা গ্রামার জানি না, আমরা তারপরে তো বাংলা সুন্দর করে কথা বলতে পারি না। সো আমি আসলে এই জিনিসটা খুব বিশ্বাস করি, ইংলিশ জানতে গেলে সব গ্রামার ব্রেকডাউন ওরকম লাগে না, আপনার জাস্ট মোটামুটি কিছু জিনিস জানলেই হবে। সো নট অনলি দিলাম, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এরপরে ডাজ দিয়েছি, ডাজটা এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? অক্সিলারি ভার্ব, যেটা মেইনলি ইনভার্জন সাবজেক্টের আগে বসে। আচ্ছা এত বাদ, এটা হচ্ছে মেইনলি আমি লিখি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এরপরে এক্সেসিভ স্ক্রিন টাইম, এইটা কি? এক্সেসিভ স্ক্রিন টাইমটা এই পুরাটাই একটা নাউন ক্লজ, ঠিক আছে? এইটাকে আমি যদি হচ্ছে নাউন ক্লজ না, সরি, সাবজেক্ট। হ্যাঁ, সো সাবজেক্ট যদি আমি এটা ধরি, এখানের মধ্যে কি কি আছে? এক্সেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনারা শুধুমাত্র দেখেন, আমার মোটামুটি একটা ভালো সেন্টেন্স লেখার জন্য যত কিছু দরকার, যে ওই যে বিরিয়ানি তৈরির মশলার যে উপকরণগুলো যতগুলো, সেগুলোই জাস্ট দেখেন। এই যে একটা অক্সিলারি ভার্ব, একটা অ্যাডজেক্টিভ হবে, একটা অ্যাডভার্ব, এরকম করে আপনারা জাস্ট লেখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আইডিয়া চলে আসছে। সো অ্যাডজেক্টিভ, এরপরে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে নাউন। স্ক্রিন হচ্ছে নাউন, টাইমও হচ্ছে নাউন, দুটো মিলেই আমি ধরলাম একটা নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা। এরপরে রিডিউস, এই রিডিউসটা আবার কি? এটা হচ্ছে মেইন ভার্ব, এটা ছাড়া চলবেই না।
এইটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব। এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, ফেস টু ফেস ইন্টারাকশন, এইটা কি? এটা একটা অবজেক্ট, মানে এই অবজেক্ট কি, একটা সেন্টেন্সে সবার শেষের সারাংশ আর কি বলতে পারেন আপনি। তো এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, ওকে। এরপরে বাট ব্যবহার, এখানে টিটা দিয়ে নিয়ে আবার বাট হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে। সেকেন্ড পার্ট কানেক্টর হিসেবে এই বাট ব্যবহার করা হয়েছে। ইট কি? ইট কি আমরা এর আগের সেন্টেন্সে পড়েছি, ইট হচ্ছে এটা প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন হিসেবে এটা ব্যবহার করা হয়। কোনটা, কোন জিনিসটাকে ইট রেফার করতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে এক্সেসিভ স্ক্রিন টাইম, এই যে নাউনটা আছে না, এটাকে রেফার করতে হচ্ছে এই যে এই ইটটা, ঠিক আছে। মেইনলি এই সেকেন্ড যে ক্লজটা, এই ক্লজের মেইন সাবজেক্ট হচ্ছে ইট। এরপরে ইট অলসো কন্ট্রিবিউট, এটা কি? অলসো কি জানেন? অলসো হচ্ছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব, অলসো হচ্ছে অ্যাডভার্ব। আর কন্ট্রিবিউট কি? ভার্ব। তাহলে অ্যাডভার্ব প্লাস ভার্ব। এরপরে টু রাইজিং মেন্টাল হেলথ ইস্যু, এই যে টু রাইজিং মেন্টাল হেলথ ইস্যুজ, এই টু এর কারণে এটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ, পিপি লিখি আমরা, হ্যাঁ শর্টকাটে। আর অ্যাডোলেসেন্স, এটা কি মানে যারা তাদের কম বয়স আর কি, কিশোর বা এরকম, এটা হচ্ছে ধরেন এটাও প্রিপোজিশনাল ফ্রেজের একটা অংশ, এমনটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখেন এর আগের সেন্টেন্স দেখেন, আমরা এখানে যা যা পেয়েছি, এখানে শুধু স্ট্রাকচার চেঞ্জ। আগেরটা কি পেয়েছিলাম আমরা আগের সেন্টেন্সে? অলদো, দো এইটা পেয়েছিলাম। এরপরে পরের স্ট্রাকচারে কি পেলাম? নট অনলি। আগে অক্সিলারি ভার্ব ছিল, এখনও অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব ছিল, আগের মেইন ভার্বটা যদি আমরা দেখে নিই, ভার্ব কোথায়, ভার্ব কোথায়, চলেন আমি আপনাদেরকে দেখাই। এই যে ভার্ব এখানে ছিল ক্রিয়েটেড, তারপরে হচ্ছে এখানে হচ্ছে রিডিউস, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এক্সেসিভ ইউজ করা হয়েছে। আগের অ্যাডজেক্টিভ কোথায়, কোথায় অ্যাডজেক্টিভ দেখেন, অ্যাডজেক্টিভ কোথায় খুঁজি আমরা একটু, এই যে এখানে সিগনিফিকেন্ট ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ, এখানে কি ব্যবহার করা হয়েছে? এক্সেসিভ। স্ক্রিন টাইম তো নাউন, রিডিউস হচ্ছে মেইন ভার্ব, ফেস টু ফেস অবজেক্ট, অবজেক্ট তো ওখানে ছিলই। তারপর আবার নতুন লাইন যখন শুরু হয়েছে, আবার এই ইটটা কাকে রেফার করতেছে? এই যে এই জিনিসটাকে রেফার করতেছে। তারপর অলসো কন্ট্রিবিউট, আবার ভার্ব ব্যবহার করা হয়েছে। এরপর একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এটাকে যদি আমি আবার একটু এই স্ট্রাকচারটাকে যদি আর একটু ইজি করে দিই আপনাদের জন্য, আগেরবারও দেখেন এখানে কি দেওয়া ছিল? অ্যামং ইয়াং পিপল, এই যে হুম, হু, হোয়াট, ওয়্যার, এগুলো একটা লাস্ট বাক্যের লাস্টে দিলে বাক্যটা পূর্ণতা পায়, এবং এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে আইডিয়াও আমি দিয়ে দিলাম। তাহলে আগেরবারও কিন্তু বলেছে যে হুম এটা ছিল কাদের মধ্যে, এখনও ওই সেমই প্রিপোজিশনাল ফ্রেজটাকে যদি আমি হুম হিসেবে কল্পনা করি, তাহলে কিন্তু দেখেন কাদের মধ্যে? এই অ্যাডোলেসেন্টদের মধ্যে এই জিনিসটা হয়, যারা কিশোর, যারা ছোটো বাচ্চা কাচ্চা। সো এই হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, মানে এর থেকে মানে আরও ডিটেইল ব্রেকডাউন হয় না। আমি চেষ্টা করেছি খুবই কম কথায় যাতে আপনারা প্রপার জিনিসটা বুঝতে পারেন। আসলে না এত কিছু লাগে না, আপনারা যখন 3-4 দিন একটু প্র্যাকটিস করবেন এইভাবে লেখা, যে আমার লেখার মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা, আমি এই স্ট্রাকচার লিখলাম কিনা, নট অনলির এই আমার নট অনলি লেখার পরে আমি আসলে অক্সিলারি ভার্ব ইউজ করেছি কিনা, আমি আমার প্রিপোজিশনাল ফ্রেজ আছে কিনা, আমি হুম কি দিলাম, এই জিনিসগুলো দিয়ে যখন আপনি একদম প্র্যাকটিস করবেন সেন্টেন্স, তখন দেখবেন আপনি 5-7 দিন পরে আপনার এইগুলো এত কিচ্ছু লাগবে না গ্রামাটিক্যাল, আপনি এমনি এমনি লিখতে পারবেন, আপনার মাথার মধ্যে এমনি আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এবার আরেকটা স্ট্রাকচার শিখবো, দ্য ভেরি লাস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে আনলেস, এর সাথে কন্ডিশনাল, এটা এক্সামিনাররা খুবই পছন্দ করে, কন্ডিশনাল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা কি পাইলাম? এইটা আগের যে প্যাটার্নটা ছিল, আমরা প্রথমে আগে একটা টেকনোলজির বলছি যে কেউ কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। এরপরে কি বললাম? শুধুমাত্র ভালো তো ঠিক আছে, কিন্তু এক্সেসিভ স্ক্রিন টাইম, এটার জন্য অনেক সময় ফেস টু ফেস ইন্টারাকশন স্টুডেন্ট মানে অ্যাডোলেসেন্টরা যারা কম বয়সে, তারা আসলে করতে পারেন, এটা তাদের ক্ষতির কারণ। এখন এই যে ক্ষতির কারণ যে আমি নট অনলি দিয়ে বললাম, এখন তো আমাকে এটার হয় সমাধান দিতে হবে, না স্টেপ দিতে হবে, যে এখান থেকে হয়তো আমরা এই ক্ষতি থেকে আমরা বের হতে পারি কিনা, বা এটারও কী সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতে পারে। এই দেখেন আমি কিন্তু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি রাইটিং টাস্ক 2 এর। এখন স্ট্রাকচার 3 দিয়ে আমরা সেটাই চেষ্টা করব, যে হয় একটা সলিউশন দিব, না হলে এটার রেজাল্ট আসলে কেমন লাস্ট পর্যন্ত হতে পারে, এই বিষয়ে আমরা কথা বলবো। দেখেন আগে আমরা সেন্টেন্সটা দেখি। আনলেস, যদি না গভর্নমেন্ট অ্যান্ড টেক কোম্পানিজ, যদি না টেক কোম্পানিজগুলো
স্ট্রিক্ট ডিজিটাল ওয়েলবিং পলিসি ইমপ্লিমেন্ট না করে, এটা কি একটা আমার আইডিয়া। তারপরে কি যদি না করে তাহলে কি হবে, এই যে নেগেটিভ যে কনসিকুয়েন্স, কোন কনসিকুয়েন্সকে আমরা রেফার করতেছি, এই যে মেন্টাল হেলথ এইটা, সেটাকে রেফার করছি। নেগেটিভ কনসিকুয়েন্সেস উইল, কেন ফিউচার, এটা ভবিষ্যতের কথা বলতেছি, এটা ফলাফল আমি বলতেছি। কন্টিনিউ, এটা চলতেই থাকবে। টু এসক্যালেট আনচেকড, এটা একটু কঠিন ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো করে সোজা সোজা জিনিস দেখে প্র্যাকটিস করবেন। যেটা তাহলে আমাদের কি করতে হবে, একটা সলিউশন দেওয়া হয়েছে, গভর্নমেন্টের আরও অনেক বেশি স্ট্রিক্ট ডিজিটাল ওয়েলবিং পলিসি ক্রিয়েট করা দরকার, তাহলে এই কনসিকুয়েন্সগুলো হবে না। এখন আসেন আমরা প্রথমে এটা একটা আইডিয়াটা বসায় নিলাম, এখন আমাদের আইডিয়া বসানোর পরে আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আমরা গবেষণা করব, ঠিক আছে। আমরা একটু আঁকিবুকি করি, আমরা আঁকিবুকি করতে করতে গ্রামার শিখি, কারণ একেতেও মন ভালো থাকে, এই কালার নিয়ে একটু নাড়াচাড়া করলে তার উপরে আবার মনে করেন যে পড়তেও ভালো লাগে, বোর লাগে না। দেখেন কত সুন্দর সুন্দর কালার দিয়ে কালার করেছি, হ্যাঁ ফেমিনিন কি বলবো, ইন্টারেস্ট জেগে উঠেছে আর কি। আচ্ছা, তো এখন আমরা এইটা বলার চেষ্টা করব, ঠিক আছে। এই স্ট্রাকচার 3, এখানে আনলেসটা মেইনলি ব্যবহার করা হয় এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এটা একটা নেগেটিভ কন্ডিশন, ধরেন এই যে যদি না সরকার এটা করে, এই যে নেগেটিভ সিচুয়েশনগুলোকে আমরা আনলেস দিয়ে বর্ণনা করতে পারি, তাহলে আমি এটাকে কি দিতে পারি, এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আপনারা দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু সবগুলোই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে স্টার্ট হচ্ছে, এটা কিন্তু খেয়াল করেন আপনারা, ঠিক আছে। এরপরে কি ব্যবহার করা হয়েছে, গভর্নমেন্ট, ও আচ্ছা এখানে এই আনলেসে কেন আমি দাগ দিলাম, এই আনলেসে হবে আনলেস, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন CON। এরপর গভর্নমেন্ট অ্যান্ড টেক কোম্পানি, এটা কি, এটা হচ্ছে, এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট কেন, এত আপনাদের মুখস্থ করতে হবে না, আমি জাস্ট বলে নিই এটা কেন কম্পাউন্ড সাবজেক্ট। কারণ এখানে দেখেন দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট একই কাজ করতেছে, যার কারণে এটা কম্পাউন্ড সাবজেক্ট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোজা ভাষায় আমি আপনাদেরকে বললাম, কিন্তু আপনারা বইয়ের যদি আপনারা ভাষা পড়তে চান, আপনাদের এই কম্পাউন্ড সাবজেক্টেরই অনেক বড় সংজ্ঞা আছে, অত দূর আপনারা যাওয়ার দরকার নেই, এত কঠিন করার দরকার নেই, ঠিক আছে। সহজ সহজ, শুধুমাত্র সহজ করে পড়তে হবে, একদম ফান নিয়ে পড়তে হবে গ্রামার, তাহলে দেখবেন গ্রামার রুলস মুখস্থ করবেন না কখনো, এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়বেন। এখন ইমপ্লিমেন্ট, এটা কি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ভার্ব, ধরেন প্রেজেন্ট ভার্ব লিখলাম আমি, ভার্ব, হ্যাঁ এটা লিখলাম। এরপরে স্ট্রিক্ট ডিজিটাল ওয়েলবিং পলিসি, এটা কি, এটা একটা পুরাটাই অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। আবার দেখেন আমরা সেম খেলায় কিন্তু চলে যাচ্ছি, অ্যাডজেক্টিভ, আগের সেন্টেন্সে অ্যাডজেক্টিভ পেয়েছি, আগের সেন্টেন্সে কি অ্যাডজেক্টিভ পেয়েছি আমরা, এক্সেসিভ। পরের সেন্টেন্সে নতুন কি অ্যাডজেক্টিভ নিলাম, স্ট্রিক্ট। অ্যাডজেক্টিভ মানে কি, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ। কেমন ওয়েলবিং, স্ট্রিক্ট ওয়েলবিং। কেমন পলিসি, স্ট্রিক্ট পলিসি। এই যে কেমন দিয়ে আমরা প্রকাশ করতেছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কথা শেষ, এত সঙ্গে পড়া লাগবে না, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এই মাত্র 3টা সেন্টেন্স লিখতে গিয়ে আমরা নতুন নতুন 4-5টা অ্যাডজেক্টিভ শিখে গেলাম, কিন্তু অ্যাডজেক্টিভ খুব ইম্পর্টেন্ট, আমি ফার্স্ট ক্লাসে বলেছি, কিন্তু অ্যাডজেক্টিভ যার মধ্যে আছে, যার লেখার মধ্যে, সে অনেক সুন্দর করে লিখতে পারে, এবং যার কথার মধ্যে অ্যাডজেক্টিভ আছে সেও তার কথাও কিন্তু শুনতে খুব ভালো লাগে। এটা আমরা অথবা ফিল করি না, বাট এটা আমি পড়াতে পড়াতে ফিল করেছি। যাই হোক, এখন ডিজিটাল ওয়েলবিং পলিসি, এটাকে আমরা, এটা কি এটা হতে পারে, নাউন, ধরেন এটাও নাউন, এটাও নাউন, সব নাউন। এখন এরপরে এই যে দিজ নেগেটিভ কনসিকুয়েন্সেস, এটা কি, এই পরে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে যে কমা, এই কমাটা কিন্তু একদম না দিলেই একদম গ্রামাটিক্যাল এরর, সেন্টেন্সটা নষ্ট হয়ে যাবে। সো কমপ্লেক্স সেন্টেন্স ওই যে পড়েছিলাম, দেখেন সব কিছুই কাজে লাগতেছে। ওই যে আপনাদের পড়ে ফার্স্ট দিনে পড়েছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি ক্লজ তাহলে, এটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই কথাটা পূর্ণ হবে না, এই কথাটা নির্ভর করে আছে এইটার উপরে, ঠিক আছে। আমরা ওইদিকে না যাই, সো যার কারণ ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে একটা কমা দিতে হবে। সো দিজ নেগেটিভ কনসিকুয়েন্সেস, বুঝলাম, এটা তাহলে এখানকার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। উইল কন্টিনিউ, এটা কি, এটা হচ্ছে বলতে গেলে মডাল প্লাস বেস ভার্ব, ভার্ব তো লাগবেই উইল, কারণ আমরা কি চিন্তা করছি, যদি না এটা করে তাহলে এটা হবে, তাহলে এটা ফিউচারিস্টিক জিনিসপাতি, তাহলে উইল, ঠিক আছে। উইল কন্টিনিউ টু এসকেলেট, এখানে ব্যবহার টু এসকেলেটটা মেইনলি কি জানেন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ, আপনাদের এত লাগবে না,
আমি আপনাদেরকে সোজাভাবে বলি, দাঁড়ান, এখানে মেইনলি এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করেছে, টু এর পরে একটা ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু আপনাদের তো মনে রাখার দরকার নেই ইনফিনিটিভ ভার্ব আবার কি, প্রিপোজিশনের পরে আর একটা হচ্ছে ভার্ব বসে, এটা হচ্ছে ইনফিনিটিভ, দরকার নেই। আপনারা কীভাবে পড়বেন জানেন? এই যে উপরের যে এই ঝামেলাটা ওরা করছে, গভর্নমেন্ট যদি এই পলিসিটা না নিয়ে আসে তাহলে এই জিনিসটা কন্টিনিউ হবে। কি কন্টিনিউ হলে কি ক্ষতি হতে পারে, কি ক্ষতি হতে পারে আমি আবার বলি, আবার রিপিট করি। প্রথম পার্টে আমি বলেছি লাস্টের অবজেক্টটা হোয়াট, হোম, ওয়্যার এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মাথার মধ্যে আইডিয়া চলে আসছে, ভোকাব চলে আসছে, লেক্সিক্যাল রিসার্চ চলে আসছে। সো এই ইনফিনিটিভ দেওয়া লাগবে আমার, এটা চিন্তা না করে আপনি চিন্তা করবেন আমার এখানে হোয়াট, এই কনসিকুয়েন্সটা যদি এইটা যদি সরকার না করে তাহলে কি হতে পারে, হোয়াট হতে পারে, ঠিক আছে, এইটা মনে রাখবেন, ঠিক আছে। আনচেকড, এরপরে মেইনলি এভাবে শেষ হইল। এখন দেখেন আমরা তিনটে স্ট্রাকচার শিখে ফেলেছি, ঠিক আছে। সো সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3। এখন এই তিনটা সেন্টেন্স মিলে কিন্তু সুন্দর একটা প্যারা হয় এবং আমার পারফেক্ট ব্যান্ড 8+ একটা প্যারা হয়ে যাবে। তিনটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, ওয়াও। এই দেখেন আমি এখন এখানে আরও এক্সপ্লেইন করেছি যে এই পুরো প্যারাটা আমরা সামনে লিখবো কীভাবে। প্রথমে কি বলেছি, প্রথম প্যারার মধ্যে অলদো দিয়ে টেকনোলজির ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে, এটা হচ্ছে আমার প্রথম লাইন গেল, প্রথম স্ট্রাকচার, প্রথম লাইন শেষ। এরপরে আমি কি বলেছি, নেগেটিভ কনসিকুয়েন্সেস দেখাইছি, ওই যে মেন্টাল হেলথের প্রবলেম হয়, এটা হচ্ছে আমাদের যারা অ্যাডোলেসেন্স থাকে তাদের ইন্টারাকশন করে না মানুষের সাথে, সেটা আমরা সেকেন্ড ইয়েতে বলেছি। তারপরে নট অনলি বাট অলসো ওই লাইনটা। এরপরে আনলেস, এটা একটা কি, এটা একটা ফলাফল, যদি না এটা করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এটা ফলাফল দেখাচ্ছি আমি। তাহলে আনলেস দিয়ে শুরু করেছি, তাহলে একেবারেই পারফেক্ট একটা লজিক্যাল ফ্লো ক্রিয়েট হইলো না। দেখেন প্রথমে প্রবলেম আনলাম, এরপরে এভিডেন্স নিয়ে আসলাম যে স্পেসিফিক এই যে আমাদের কিন্তু হেলথ প্রবলেম হয়, মেন্টাল হেলথ প্রবলেম এই জিনিসটার কারণে, অতির মাত্রায় টেকনোলজি ব্যবহার করার কারণে। এরপরে কি বললাম, ওই যে গভর্নমেন্টের লাইনটা, একটা সলিউশন দিলাম অথবা ওয়ার্নিং দিলাম, পারফেক্ট লজিক্যাল ফ্লো। অ্যান্ড here is the full para, just watch। আমরা আবার পড়ি তিনটা প্যারা। Although technology has revolutionized communication, it has created simultaneously significant social isolation among young people। দেখেন এখন মিলেন, সবাই মিলেন, young, among people, among adolescent। তারপরে হচ্ছে although structure, not only, unless, noun, 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 adjective, তারপরে হচ্ছে adverb, adjective, verb, তারপরে হচ্ছে আর কি আছে, adjective কোথায় দেখলাম একটু আগে, আবার strict হচ্ছে adjective। দেখেন সব ক্রাইটেরিয়া ফুল করে পারফেক্টলি একটা প্যারা হয়ে যাচ্ছে। নট অনলি ডাজ এক্সেসিভ স্ক্রিন টাইম রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন, but it also contributes to rising mental health issues among adolescents unless governments and tech companies implement strict digital well-being policies. These negative consequences will continue to escalate unchecked. শেষ। তো পুরোপুরি তিনটে স্ট্রাকচার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের এত ডিটেইল একটার মধ্যেই সব দেখেন, একে তো কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার তিনটা শিখাইছি, এরপরে আলাদা আলাদা করে এখানকার পার্টস অফ স্পিচ সেন্টেন্সের হচ্ছে শিখালাম আমি আপনাদেরকে, কী কী পার্টস অফ স্পিচ না থাকলে আসলে হবেই না সেন্টেন্স কমপ্লিট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ক্লজ যেগুলো বললাম। আবার কি জানলেন, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় এটাও কিন্তু আপনারা জানলেন। সো এই মাত্র কয় মিনিটের ভিডিও, এটা হচ্ছে হয়তো বা 20-22 মিনিটের ভিডিও হবে, আর আগের ভিডিওটা 15 মিনিটের ভিডিও। টোটাল এই হচ্ছে গিয়ে আপনার ডিউরেশন 35 থেকে 40 মিনিটে একটা রাইটিং টাস্ক 2 এর সেন্টেন্স লেখা থেকে শুরু করে পুরো স্ট্রাকচার জেনে ফেলবেন। এটা একটু অ্যাডভান্স লাগতে পারে, যারা একটু মিড গ্রেডের তাদের জন্য আরও বেশি সুবিধা হবে আমার এই লেকচারটা। যাদের বেসিক তারা আপনারা এত কঠিনে যাবেন না, যে আপনারা সহজ সহজ জিনিস দিয়ে আপনারা সহজ সহজ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। এবং আমি হচ্ছে আপনাদেরকে এর আগে যে টাস্কগুলো দিয়েছি ওটা করেছেন কিনা জানি না, আপনারা কিন্তু এই রিলেটেড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড আমি আপনাদেরকে কমেন্টের মধ্যে টাস্ক দিব, ওই টাস্কটা কিন্তু আপনারা পূরণ করে আপনারা কমেন্টে দিবেন। আমি দেখতে চাই কার কার এই ক্লাসটা করে উপকার হলো এবং কে কে আসলেই পড়তে বসেছেন, অবশ্যই এটা কমেন্ট করবেন, ঠিক আছে। এটা আমার একটা খুবই সাডেন প্ল্যান, আমার কোনো প্ল্যান ছিল না এই ক্লাস এই এতটুকু ক্লাসটা নেওয়ার মধ্যে,
বাট আমি মনে করি যে এটা আসলেই একটা কাজের ক্লাস, আপনাদের উপকার হবে। সো থ্যাংক ইউ সো মাচ।